আমরা একটা ম্যাজিক দিয়ে শুরু করব। আমাদের যদি তড়িৎ প্রবাহর প্রয়োজন পড়ে তখন আমরা অ্যাকচুয়ালি কি করি? তোমাদের বই কিন্তু এত সুন্দর করে এগুলো লেখা নাই, তোমাদের ওইখানে জাস্ট প্যারা করে কোনটার পরে কি লিখছে তোমরা বই পড়ে জীবনেও বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখো, থিওরিগুলো যদি মাথায় রাখো, তাহলে সুন্দর করে তুমি লিখে আসতে পারবা। তো কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন তোমরা আশা করি চ্যাপ্টার 12 এর পার্ট 1 আর 2টা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি এখনো ওগুলো দেখে না থাকো তাহলে দেখে এই ক্লাসটা তোমরা করতে পারো। তো বেসিক্যালি আগের দুইটা ক্লাসে আমরা ডিসি মোটর পর্যন্ত পড়ছিলাম। শুরুতে আমাদের ছিল হচ্ছে চুম্বকের পরে আস্তে আস্তে আমরা ডিসিতে ঢুকছিলাম। তো আজকে বেসিক্যালি ক্লাসটা আমরা একটা ম্যাজিক দিয়ে শুরু করব। সে ম্যাজিকটা কি আমি আপাতত তোমাদের বলবো না, তোমরা যখন ম্যাজিক আমরা দেখাবো তখন সেখানে আমরা বুঝতে পারবো। এখন আমাদের একটা এমসিকিউ বাকি ছিল অ্যাকচুয়ালি। সে এমসিকিউটা হলো বেলনাকার তারকুণ্ডলীর বলরেখা কিসের বলরেখার সদৃশ? তো আমরা একটা জিনিস অলরেডি পড়ে ফেলছি, সেটা হচ্ছে বেলনাকার যে তারকুণ্ডলী, এটা দিয়ে আমাকে কি সলিনয়েড বুঝায় না? আমাদের কিন্তু সলিনয়েড বুঝায়। এই সলিনয়েডে আমাদের কি হইতো? সলিনয়েডে অনেক একটা সুষম আর শক্তিশালী চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হইতো, তাই না? তো দেখো ঘটনাটা কি ঘটে। এখানে আমরা ধরো একটা সলিনয়েড আঁকাইলাম। মনে করো যে সলিনয়েডটা হচ্ছে আমাদের একটা পজিটিভ আর নেগেটিভ সাইডের সাথে যুক্ত আছে ব্যাটারির। তাহলে কি হবে? তাহলে এদিক দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হবে, আর তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে আমার একটা চুম্বক ক্ষেত্রটা ক্রিয়েট হবে। আর এই চুম্বক ক্ষেত্র যখন ক্রিয়েট হয় তখন আমার এই সলিনয়েডটা একটা অস্থায়ী চুম্বক হয়ে গেল না? হ্যাঁ, একটা অস্থায়ী চুম্বক হয়ে গেছে। আর অস্থায়ী চুম্বক হয়ে যাওয়ার কারণে দেখা যায় কি যে আমার চুম্বকের একটা সাইড হয়ে গেছে আমার নর্থ পোল, আর আরেকটা সাইড হয়ে গেছে আমাদের সাউথ পোল। তাহলে জিনিসটা তাহলে কিসের মতো অ্যাক্ট করার কথা? আমাদের দণ্ড চুম্বকের এক সাইড আমাদের ছিল নর্থ, আর এক সাইড ছিল আমাদের সাউথ। তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে দণ্ড চুম্বক। বুঝতে পারছো? সুন্দর একটা কোশ্চেন, যদি এ পর্যন্ত মাত্র একবারই বোর্ডে আসছে, বাট সামনে কিন্তু চলে আসতে পারে আবার। এখন আমরা ম্যাজিকে ঢুকি। ম্যাজিকটা হলো, তোমাদের আপাতত বোর্ডে কি লেখা আছে সেটা দেখার দরকার নাই। সেটা হচ্ছে আমাদের যদি তড়িৎ প্রবাহর প্রয়োজন পড়ে তখন আমরা অ্যাকচুয়ালি কি করি? আমরা একটা সার্কিটের পজিটিভ আর নেগেটিভ সাইডের সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দিই। দেন যখন আমরা সুইচটা অন করে দিব তখন কি হবে? তখন আমার সেই সার্কিটে কারেন্ট ফ্লো হবে। কিন্তু হোয়াট ইফ যে আমরা ব্যাটারি ছাড়াই কারেন্ট তৈরি করতে পারবো? মানে এটা কি করা পসিবল? বা পসিবল হইলেও কিভাবে পসিবল, সেটাই আমরা এখন একটু দেখব। তো এটা হলো আমাদের টপিকটা হবে হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। তো এই তড়িৎচুম্বকীয় আবেশের মাধ্যমে আমরা কিভাবে কারেন্ট তৈরি করতে পারবো ব্যাটারি ছাড়া, সেটা হচ্ছে যখন কোনো পরিবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে তখন তারের মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। বুঝতে পারছো? একটু বোঝার চেষ্টা করো যে আমার একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের চারপাশে আমরা কোনো একটা ভাবে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে দিলাম। শুরুতে হয়তো একটা ছিল, পরে হয়তো চৌম্বক ক্ষেত্রের মান আরেকটা হয়ে গেল, কিংবা দিকটা হয়তো আমরা পাল্টায় দিতে পারলাম, সেটা যেভাবেই হোক। তখন এই তারের মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়ে গেছে। তড়িৎচালক বল তো আমরা আশা করি সবাই জানি, যারা চলতড়িৎ পড়ছিলাম। এই ইএমএফ তারের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে যদি তারটি একটি বদ্ধ বর্তনী তৈরি করে। তার মানে আমাদের একটা কন্ডিশন কি? আমাদের একটা কন্ডিশন হচ্ছে আমার বদ্ধ বর্তনী ক্রিয়েট করতে হবে বা ক্লোজ সার্কিট। আর এই ঘটনাটাকেই মেইনলি আমার বলা হয় হচ্ছে এই যে তাড়িত চৌম্বক আবেশ। তো বেসিক্যালি এখানে কিভাবে কারেন্টটা ক্রিয়েট হয়? ক্রিয়েটটা হওয়ার একটা ফ্যাক্টর তো তোমরা দেখলা, চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? বেসিক্যালি দুটো ওয়েতে করতে পারি। একটা ওয়ে হচ্ছে আমার আপেক্ষিক গতির পরিবর্তন। সেটা কিরকম?
এই যে এখানে আমার হচ্ছে একটা কুণ্ডলী দেওয়া আছে, হ্যাঁ। এই কুণ্ডলীর মধ্যে আমি একটা চৌম্বক নেব, দণ্ড বা যে কোনো একটা চৌম্বকটা নিয়ে এই যে কুণ্ডলীর মধ্যে যে ফাঁকা জায়গাটা একবার ঢুকাবো, আবার বাইরে আনবো, একবার ঢুকাবো, আরেকবার বাইরে আনবো। তাহলে কি হবে, যখন আমার দূরে থাকবে তখন আমার একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, যখন এটা আস্তে আস্তে আমি আগাবো তখন এর সাথে সাথে একটা চেঞ্জ হবে। বিষয়টা আসলে এরকম আর কি। জিনিসটা একটু তোমাদেরকে বোঝার জন্য এইভাবে আঁকাই। মনে করো এটা হচ্ছে আমাদের সেই সলিনয়েডটা, একটু ছোট করে আঁকি। সলিনয়েড বলতে পারো, কিংবা এটা একটা সুন্দর নাম হচ্ছে আর্মেচার, যেটাই হোক। এইখানে আমরা একটা চুম্বক ঢুকাবো, আবার আরেক সাইড দিয়ে বের করব, আবার ঢুকাবো। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি হবে। তো দেখো, মনে করো এই যে চুম্বকটা, এই চুম্বকটা হচ্ছে আমার বাইরে আসছে, তখন এটার একটা চৌম্বক ক্ষেত্র থাকলো ধরো B1। তারপরে মনে করো আমি এই চৌম্বকটাকে যখন এইটার মাঝামাঝি আনলাম, তখন এটা একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। এবং তোমরা যখন কলেজে উঠবা তখন এই চৌম্বক ক্ষেত্রের মানগুলো তো তোমরা বের করা শিখবা, তখন দেখবা যে বেসিক্যালি তখন আমার কোনো চৌম্বক ক্ষেত্র থাকে না। আর যখন আমার কোনো চৌম্বক ক্ষেত্র যখন থাকবে না, তখন আমার দেখা যায় যে এই পয়েন্টে আমার ভোল্টেজ হয়ে যায় 0, মানে যখন আমি এখানে আসবো আর কি। আর যখন এটা বাইরে থাকবে তখন এটার একটা ভোল্টেজ থাকলো, সেটা ধরলাম আমি V। আবার আমি এইটাকে আরো সামনে নিয়ে আসলাম, মানে বের করে দিলাম আর কি চৌম্বক থেকে, আই মিন এই কুণ্ডলী থেকে। তাহলে কি হবে একটু দেখি। আবার আমরা আরেকটা আঁকাই। তখন আমার B3 এটার একটা ভ্যালু থাকবে, আর সেই ভ্যালুটা হয় হচ্ছে আমার এই যে শুরুতে যে আমরা V নিছি না, এর V এর ঠিক উল্টা, -V। হ্যাঁ, তো তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে আমি যখন এই প্রসেসটা বারবার রিপিট করব, তখন আমার ভোল্টেজটা বা কারেন্টটা দিক পরিবর্তন করতেছে না, একবার V আবার একবার -V, মানে V থেকে তারপরে নিচে নামতেছে আবার -V তে। এখন এখান থেকে কিন্তু আমরা সিদ্ধান্তে উপনীত হইতে পারবো যে এর মাধ্যমে আমার যে কারেন্টটা ক্রিয়েট হবে, সে কারেন্টটা হবে বেসিক্যালি এসি কারেন্ট। এসি কারেন্ট সম্পর্কে আমাদের মোটামুটি সবার আইডিয়া আছে না, যে কারেন্টটা আমার দিক পরিবর্তন করবে। দিক পরিবর্তন করলে আমাদের গ্রাফটা কিরকম হয় আমরা একটু দেখি তো। এই গ্রাফটা যদি আমরা দেখি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবো কিভাবে আমাদের কারেন্টটা দিক পরিবর্তন করে। এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের এক্স অক্ষ। এই এক্স অক্ষ বরাবর আমরা সময় নিলাম, সময়টা হচ্ছে t, আর ভি অক্ষ বরাবর আমরা নিলাম হচ্ছে ভোল্টেজ। আমাদের আরেকটা কাজ করলে সুবিধা হবে অবশ্য, সেটা হলো এই ওয়াই অক্ষটাকে নিচের দিকেও বর্ধিত করে দেওয়ার, মানে মেইনলি পজিটিভ আর নেগেটিভ দুইটা সাইড রাখার। ওকে, মোটামুটি তো বোঝা গেলেই হবে। এখন মনে করি যে এই এসি কারেন্টের আমার হাইয়েস্ট ভোল্টেজ হবে হচ্ছে 220 ভোল্ট, যেটা আমরা নর্মালি বাসা বাড়িতে ইউজ করে থাকি। আর এর নিচে সেটাও হবে আমার -20 ভোল্ট। এখন তোমার যখন এই সিস্টেমটা তুমি চালু করো নাই, তোমার কারেন্ট তখন কত থাকবে বা ভোল্টেজ, আমার ভোল্টেজ থাকবে হচ্ছে 0। তারপরে আমি এই কাজটা করা শুরু করলাম, তখন কি এই যে এইভাবে সে যাইতে থাকবে। মানে কি, শুরুতে সে 220 ভোল্টের দিকে গেল, ভোল্টেজটা বাড়তে বাড়তে বাড়তে, তারপরে আবার ড্রপ করে 0 ক্রস করে -220 ভোল্টের দিকে চলে গেল। তার মানে দিকটা সে বারবার পরিবর্তন করতেছে, সে একবার উপরে যাচ্ছে তারপর একবার নিচে যাচ্ছে। এই জন্য এই ধরনের কারেন্টকে আমরা এসি বা অল্টারনেটিং কারেন্ট বলি। আর যেটার বাংলা মিনিং হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহ, মানে সে বারবার পরিবর্তন করতেছে তার অবস্থানটা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে এই যে আমাদের যে জেনারেটর আমরা ইউজ করি না, যখন আমাদের কারেন্টটা চলে যায় তখন আমরা জেনারেটর থেকে আমরা অনেক বাসা বাড়িতে সাপ্লাই পাই। এই জেনারেটরটা ঠিক একই সিস্টেমেই এই কারেন্টটা আমার তৈরি করে আর কি। তো কিভাবে তৈরি করে আমরা একটু পড়ার চেষ্টা করি।
জেনারেটর হলো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এখন কথা হচ্ছে যান্ত্রিক শক্তিটা কি? এই যান্ত্রিক শক্তিটা এই যে আমরা একটা চৌম্বক নিয়ে কুণ্ডলীর ভেতরে এবং বাইরে আমি জানতেছি না, বা পরিবর্তন করার জন্য আমি যে আপেক্ষিক গতির পরিবর্তন করতেছিলাম, সেটাই কিন্তু আমাদের কি একটা যান্ত্রিক শক্তি। এর মূল কার্যপ্রণালী তাড়িৎ চৌম্বক আবেশের নীতির ওপর ভিত্তি করে গঠিত। সেটা কিভাবে আমরা তো একটু আগেই পড়লাম, মানে জেনারেটর জিনিসটা আসলে ওইটাই, জাস্ট ওই পুরো কনসেপ্টটাকে একটু হিউজ আকারে তোমার এখানে ইউজ করছে। কিভাবে কাজ করে একটু দেখি। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি, জেনারেটরের মধ্যে শক্তিশালী চুম্বক, স্থায়ী অথবা তড়িৎ চুম্বক ব্যবহার করে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়। আমরা কি করছিলাম? তড়িৎ চুম্বকীয় আবেশে ঠিক একই কাজটাই করছিলাম। আবার পরিবাহী তারের কুণ্ডলী, আমরা যদি একটা কুণ্ডলী নিয়ে কাজ করলাম না, যেটার নাম হচ্ছে তোমার আর্মেচার। এই যে দেখো এখানে কিন্তু তোমার এই আর্মেচারের কথাটা তোমার উল্লেখ করা আছে। তারপর যান্ত্রিক ঘূর্ণন, তারপরে আমি যে জিনিসটা বা এই চৌম্বকটাকে যে ঘোরাবো, বা আমি আগের স্লাইডে কি দেখাইছিলাম, আমি আগের স্লাইডে দেখাইছিলাম যে জাস্ট আমি এটা সামনে পিছিয়ে মুভ করছি, বাট আমি কিভাবে মুভ করব এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সড কিছু না। জিনিসটা এমনও হইতে পারে যে আমি কুণ্ডলীর মধ্যে আমি কুণ্ডলীটাকে ঘোরাচ্ছি, আর ভিতরে আমি একটা দণ্ডচুম্বক বা কোনো একটা চুম্বক আমি রেখে দিছি, তাহলে আমার ফ্রিকোয়েন্টলি কি হবে, আমার চৌম্বক ক্ষেত্রের মানটাও চেঞ্জ হইতে থাকবে। এটা আমি জাস্ট একটা ভিজুয়ালাইজেশন দেখাইছি যে এটা আমার বাইরে থাকলে যে এটা ভোল্টেজ থাকবে, আর ভিতরে থাকলে যে এটার ভোল্টেজ মাইনাস হয়ে যাবে, মানে এরকম কোনো কনভেনশন নাই, জাস্ট তোমাদেরকে একটা কেস দিয়ে আমি দেখাইলাম। তবে একটা কথা সত্যি যে যদি আমি এটা ভেতরে আনি, তখন এটার ভোল্টেজ হচ্ছে তোমার 0 হয়ে যায়। জিনিসটা তোমরা পরের ক্লাসে গেলে ভালোভাবে জানতে পারবে আর কি। আচ্ছা, এই যে যান্ত্রিক ঘূর্ণন, এটা আমরা কিভাবে ঘুরাইতে পারি, যে কোনো একটা ইঞ্জিন ইউজ করতে পারি, আবার টারবাইন ইউজ করতে পারি, সেটা দিয়ে এই আর্মেচারটাকে ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা ঘোরাইতে পারবো। তারপরে কি হবে, ফ্লাস্কের পরিবর্তন হবে। এই ফ্লাস্ক বিষয়ে আমি একটা কথা এর আগে ক্লাসে বলছিলাম যে ফ্লাস্ক আর কিচ্ছু না, যে একক ক্ষেত্রফলে আমার যতগুলা তড়িৎ বলরেখা বের হয়ে যায় সেটাই হলো আমার চৌম্বক ফ্লাস্ক। তো এই চৌম্বক ফ্লাস্ক, এই চৌম্বক ক্ষেত্র, এগুলো মোটামুটি সব একই জিনিসই তোমার মিন করে। তো যখন আর্মেচার ঘোরে তখন এর সাথে জড়িত চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন ঘটে। চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হলে আমাদের চৌম্বক ক্ষেত্রেরও পরিবর্তন হবে, অর্থাৎ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রমকারী চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কি, তড়িৎ চালক বলের আবেশ। আমরা একটু আগে যে সূত্রটা পড়লাম, এটা বেসিক্যালি এই সূত্রটা তোমার প্রদান করছে হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে, এজন্য এটাকে ফ্যারাডের সূত্র বলে। তখন আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম, বাট এই সূত্রটা এমনি এমনি আসে নাই, বিজ্ঞানী ফ্যারাডে আমাদের সূত্রটা দিছিল। আচ্ছা, যে ফ্যারাডের সূত্র অনুযায়ী চৌম্বক ফ্লাস্কের পরিবর্তনের কারণে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর তড়িৎ প্রবাহ কি, যদি কুণ্ডলীটি একটি বদ্ধ বর্তনী তৈরি করে, তাহলে এই আবিষ্ট ইএমএফ এর কারণে বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। বুঝতেই পারছো যে জিনিসটা আসলে কিছুই না, জাস্ট পুরাপুরি তোমার এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তাড়িত চৌম্বক আবেশের কনসেপ্টের উপরেই তৈরি। ওকে, এখন আমাদের নেক্সট ডিভাইসটা হলো ট্রান্সফরমার। এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ ওই যে অনেক সময় এমন হয় না যে হঠাৎ করে একটা জোরে শব্দ হয়, স্পেশালি আমরা যারা শহরে থাকি, এর মানে আমরা বুঝতে পারি যে কোনো একটা ট্রান্সফরমার বার্স্ট হচ্ছে। বাট এই ট্রান্সফরমারের কাজটা আসলে কি, মানে এটা কি এমনি এমনি লাগানো হচ্ছে নাকি কোনো একটা কারণ আছে, সেটা আমরা একটু দেখব। এর আগে আমরা একটু দেখি যে এখানে কি বলা আছে। ট্রান্সফরমার হলো একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তী প্রবাহের বা এসি কারেন্টের যে ভোল্টেজটাকে পরিবর্তন করতে ইউজ হয়। মানে আমরা এসি কারেন্ট দেখলাম না, দেখলাম যে এটা একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা মানে চেঞ্জ হয়, বাট এই ভোল্টেজটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেজন্য আমার ট্রান্সফরমার ইউজ করা লাগে। তো এটা বোঝার আগে আমরা একটা কাজ করি। এইটা হলো আমাদের কি বলবো বিদ্যুৎ কেন্দ্র, যেখানে আমার বিদ্যুৎটা উৎপন্ন হবে। তারপরে এটা হচ্ছে আমাদের সাবস্টেশন, আর এটা হলো আমাদের বাসাবাড়ি। আর এই ডায়াগ্রাম দিয়ে ধরো বুঝাচ্ছি যে আমি আমার বাসার বিভিন্ন যন্ত্রপাতি, আমরা তাহলে একটু নিচে লিখে দিই। এটাকে আমি বলছিলাম সাবস্টেশন, এটা হলো আমাদের বাসাবাড়ি, আর এটা হলো বাসাবাড়িতে যে আমরা যন্ত্রগুলা ইউজ করি। এই যে যন্ত্রগুলা দিলাম, যন্ত্র 1,
যন্ত্র 2, যন্ত্র 3। এই জিনিসটা আমি কেন আঁকলাম বলতেছি, বাট এই ভোল্টেজের বিষয়ে একটু কথা বলি। সেটা হলো আমাদের অনেক সময় ভোল্টেজটা বাড়ানো এবং কমানোর দরকার পড়ে বিভিন্ন কাজে। কোনো কাজে আমার ভোল্টেজটা বেশি লাগে এবং কোনো কাজে আমার ভোল্টেজটা কম লাগে। কিন্তু কখন আমার ভোল্টেজ বেশি আর কখন কম লাগে সেটার উপর ডিপেন্ড করে এই ট্রান্সফরমারের আমার দুইটা টাইপ আছে। একটা হলো স্টেপ আপ, স্টেপ আপে হলো আমার ভোল্টেজটা বেড়ে যায়। আরেকটা হলো আমার স্টেপ ডাউন। কখন আমরা এটা ইউজ করব? যখন আমরা বুঝতে পারবো তখনই আমাদের মনে হবে যে কখন আমাদের কোনটা ইউজ করা লাগবে। ভোল্টেজ কমে এই বিদ্যুৎ কেন্দ্র, এখানে যখন আমার কারেন্টটা তৈরি হবে সেটা তো আমার এখানে সাপ্লাই হওয়া লাগবে, তাই না? এই সাপ্লাই হওয়ার জন্য আমার একটা তার দরকার অবশ্যই। এখন তোমরা একটা সূত্র হয়তো অলরেডি অনেকে জানো, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, যেখানে আমার এইচটা দিয়ে বোঝাই হলো তাপ শক্তি। যখন আমি এখান থেকে সাবস্টেশনে যখন আমি কারেন্টটা নিব তখন আমার কারেন্টের ভ্যালুটা অনেক বেশি থাকে। কারেন্টের ভ্যালু বেশি হলে কি হবে? আমার তাপ শক্তিটা বেশি উৎপন্ন হবে। আর তাপ শক্তি উৎপন্ন করলে কি হবে? তোমার একটা প্রবলেম হচ্ছে তার গরম হয়ে যাবে। আর সব থেকে বড় যে সমস্যাটা সেটা হলো তোমার শক্তির অপচয় হবে। এখন আমাদের রোধ তো ফিক্স, রোধ যদি ফিক্স হয় তাহলে আমার নিশ্চয় এই অপচয়টা কমানোর জন্য আমার কারেন্টের মানটা কমাইতে হবে না? আমার কিন্তু কারেন্টের মানটা কমানো লাগবে। এর কারণ কি? কারণ হলো আমার যদি আর টি ধ্রুবক হয় তাহলে এই তাপ শক্তি আমার এই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আশা করি সবাই বুঝছি। এখন এই আইটাকে আমরা কিভাবে কমাইতে পারি? এর আগে তোমরা আরো একটা সূত্র জানো, P is equal to VI, মানে কোনো সার্কিটের ক্ষমতা আমার হচ্ছে ভোল্টেজ আর তড়িৎ প্রবাহের গুণফল। এখানে আমার কোনো একটা যন্ত্রের ক্ষমতাটা সবসময় ধ্রুবক থাকে। আর যদি ধ্রুবক থাকে তাহলে আমি এভাবে লিখতে পারবো V is equal to P into 1/I, কিংবা আইটা যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে আই সমান সমান, এখানে তো সমান না, আমি এখন পিটাকে উঠায় দিব, পিটা উঠায় দিলে হয়ে যাবে হচ্ছে 1/V। এর মানে বোঝাচ্ছে যে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে ভোল্টেজের ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমার যদি কারেন্টটা কম করতে হবে তাহলে আমার ভোল্টেজটা বাড়াইতে দিতে হবে না? আমার কিন্তু ভোল্টেজটা বাড়াই দিতে হবে। ভোল্টেজটা যদি আমরা বাড়াই দেই তাহলেই কিন্তু আমার কি হবে? এই তড়িৎ প্রবাহটা কমে যাবে এবং তড়িৎ প্রবাহ কমে যাওয়ার কারণে এই সূত্র অনুযায়ী আমাদের অপচয়টাও কিন্তু কম হবে। তাহলে আমরা কোন ধরনের ট্রান্সফরমারটা এখানে ইউজ করব? অবশ্যই স্টেপ আপ ট্রান্সফরমার, কারণ স্টেপ আপ ট্রান্সফরমার আমার ভোল্টেজটা বাড়ায় দেয়। তো এই স্টেপ আপ ট্রান্সফরমারটা বোঝানোর জন্য আমি একটা উপরের দিকে এরকম একটা চিহ্ন দিয়ে বুঝা দিলাম, যেটা হলো তোমার স্টেপ আপ ট্রান্সফরমার। নর্মালি আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যেটা যে ভোল্টেজের কারেন্টটা তৈরি হয় সেটা হলো তোমার 11 কিলোভোল্ট। আর এই স্টেপ আপ ট্রান্সফরমার যখন আমি ইউজ করছি, আমি লিখে দিই এখানে, তখন এর কারেন্টের ভ্যালু ভোল্টেজের ভ্যালুটা হয়ে যাবে তোমার 230 কিলোভোল্ট। অনেক হিউজ, অনেক বিশাল একটা অ্যামাউন্টের আমার ভোল্টেজ। এরপরে এটা যখন আমার সাবস্টেশনে আসবে তখন আমার ভোল্টেজটা একটু কমাইতে হবে, কারণ এত হিউজ মানের ভোল্টেজ দিয়ে কিন্তু আমরা কিছু ইউজ করতে পারবো না। তখন কি ঘটবে? তখন এখানে আমার ভোল্টেজটা কমাইতে হইলে স্টেপ ডাউন ভোল্টেজটা ইউজ করা লাগবে। ভোল্টেজ তো আমাদের কমাইতে হবে, এছাড়া আমাদের কিন্তু কারেন্টও দরকার, কারণ এখানে আমার কারেন্টটা কম আসতেছে। আর আমাদের যে যত ধরনের যন্ত্রপাতি আমরা ইউজ করি, মানে একটা শহরে একটা এলাকায় তো কম যন্ত্রপাতি নেই, এগুলোকে সবগুলো চালানোর জন্য তো আমার কারেন্টটা বেশি হইতে হবে, কিন্তু আমার কারেন্ট তো এখানে হচ্ছে কম। তখন আমরা এখানে একটা স্টেপ ডাউন ভোল্টেজ ইউজ করব। স্টেপ ডাউন ভোল্টেজটা ইউজ করার পরে আমরা দেখতে পাই যে আমাদের এই ভোল্টেজটা আবার 11 কিলোভোল্ট হয়ে গেছে।
তারপরে কারেন্টটা তোমার হলো সাবস্টেশনে ঢুকছে। এরপরে আমাদের এই ভোল্টেজটা 11 কিলো ভোল্ট, যদিও এটা কমে গেছে, বাট আমাদের বাসা বাড়িতে কিন্তু এত ভোল্ট আমরা ইউজ করতে পারবো না। এজন্যে আমাদের ভোল্টেজটা আরও কমাইতে হবে। এই ভোল্টেজটা কমানোর জন্যে আমরা আরেকটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করব। এর ফলে আমার ভোল্টেজটা হয়ে যাবে হচ্ছে 220 ভোল্ট। এই যে আমরা যে বাসা বাড়িতে 220 ভোল্ট ইউজ করি না, এইভাবেই একদম 11 কিলো ভোল্ট থেকে একবার বেড়ে তারপরে আবার কমে আবার 220 ভোল্ট চলে আসে। এরপরে আমাদের যখন মেন লাইনে এই ভোল্টেজের কারেন্টটা আসছে, আমার তো আরো যন্ত্রপাতি এগুলো তো চালাইতে হবে, তাই না? এখন এই যন্ত্রপাতিগুলো কিন্তু আবার এই 220 ভোল্টের সবগুলা কিন্তু চলতে পারে না, বুঝতে পারছো? অনেক ডিভাইস আছে তারা পারে, অনেক ডিভাইস আছে তারা কিন্তু পারে না। তাহলে আমার যদি এই ভোল্টেজটা আবার কমানোর দরকার পড়ে, তাহলে প্রত্যেকটা যন্ত্রের সাথে আমার আরেকটা স্টেপ ডাউন ভোল্টেজ লাগবে না? আমার কিন্তু লাগবে। মনে করো যন্ত্র 1, এটা হচ্ছে আমার 50 ভোল্টে চলতে পারে। সেকেন্ডটা এটা মনে করো আবার 220 ভোল্টে চলতে পারে। যেমন এই বাল্বগুলা দেখতেছো না, এই বাল্বগুলা কিন্তু আমাদের 220 ভোল্টে নর্মালি কাজ করে। আবার যন্ত্র 3 এটা মনে করো 20 ভোল্টে কাজ করে। তাহলে কি করতে হবে? আমার যন্ত্র 1 এখানে আমার একটা স্টেপ ডাউন ভোল্টেজ থাকবে, যন্ত্র 2তে তো আমার লাগতেছে না অ্যাকচুয়ালি কোনো, আবার যন্ত্র যে 3 এখানেও আমার একটা স্টেপ ডাউন ভোল্টেজ লাগবে। তাহলে এইভাবেই কিন্তু কারেন্টটা পুরোপুরি আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বাসায় আমাদের ভোল্টেজটা বারবার ব্যালেন্স করে করে অ্যাডজাস্ট করে করে আমাদের কাছে চলে আসতেছে। এইটাই হলো বেসিক্যালি আমাদের ট্রান্সফরমারের কাজটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে ট্রান্সফরমার এর ভিতরে কি কি জিনিস থাকে, এটা কিভাবে কাজ করে, এবং একটা ট্রান্সফরমার আমরা কখন ইউজ করতে পারবো, কখন ইউজ করতে পারবো না, সেগুলো আমরা একটু দেখব। নেক্সট স্লাইডে যাই। এর আগে আমরা একটু দেখব যে ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। পরিবর্তী চৌম্বক ক্ষেত্র, যখন প্রাইমারি কুণ্ডলিতে এসি ভোল্টেজ প্রয়োগ করা হয়, এটা একটু ইম্পর্টেন্ট, এসি ভোল্টেজ, হ্যাঁ, ট্রান্সফরমারে আমার এসি ভোল্টেজটা ইউজ করে, তখন কুণ্ডলিতে একটি পরিবর্তী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, যেটা আমরা অলরেডি এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে শিখে আসছি। এই পরিবর্তী প্রবাহ কোরের মধ্যে একটি পরিবর্তী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আমরা আশা করি বুঝতে পারছি, ওখানে আমার একটা চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট হবে তড়িৎ প্রবাহের কারণে। চৌম্বক ফ্লাস্কের স্থানান্তর, কোরের মাধ্যমে এই পরিবর্তী চৌম্বক ফ্লাস্ক সেকেন্ডারি কুণ্ডলিতে স্থানান্তরিত হয়। এখন এই কুণ্ডলী দিয়ে কি বোঝায়, সেকেন্ডারি কুণ্ডলী কি জিনিস, এটা আমরা যখন একটু পরে গঠন পড়ব তখন তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তড়িৎ চালক বলের আবেশ, ফ্যারাডের সূত্র অনুযায়ী সেকেন্ডারি কুণ্ডলিতে পরিবর্তী চৌম্বক ফ্লাস্কের পরিবর্তনের কারণে একটি তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এই যে এবার বুঝতে পারছো ট্রান্সফরমারের সবথেকে যেই গুরুত্বপূর্ণ পার্টটা, সেটা হলো তড়িৎ চালক বলটা আবিষ্ট হয়। কারণ আমার এই যে চৌম্বক ক্ষেত্রের একটা পরিবর্তন হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে আমার এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চালক বল আবিষ্ট হচ্ছে, যেটা দিয়ে কিন্তু আমার আমরা ভোল্টেজটা যেখান থেকে পাচ্ছি। তারপরে কি, যে ভোল্টেজের পরিবর্তন প্রাইমারি এবং সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাতের উপর নির্ভর করে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের থেকে বেশি বা কম হইতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এতটুকু। তোমাদের যখন কখনো এই ট্রান্সফরমার বা অন্যান্য যে যন্ত্রপাতিগুলো আমরা শিখছি সেগুলোর মূলনীতি যদি আসতে বলে, তখন সুন্দর করে পয়েন্ট আকারে ব্যাখ্যা করে দিবা। তোমাদের বই কিন্তু এত সুন্দর করে এগুলো লেখা নাই, তোমাদের ওইখানে জাস্ট প্যারা করে কোনটার পরে কি লিখছে তোমরা বই পড়ে জীবনেও বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখো, থিওরিগুলো যদি মাথায় রাখো, তাহলে সুন্দর করে তুমি লিখে আসতে পারবা। এখন আমরা এই ট্রান্সফরমারের গঠনে চলে আসি, যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা গঠন আছে, গঠনের এখানে কয়েকটা কুণ্ডলী, আবার এখানে কয়েকটা কুণ্ডলী, এটা আমার ইনপুট বুঝাচ্ছে আর এটা দিয়ে আমাকে আউটপুট বুঝাচ্ছে। আর মাঝখানের যে স্ট্রাকচার সেটার নাম হলো তোমার আয়রন কোর। আর এইখানে তোমার ইনপুটে যে কয়েলটা আছে বা কুণ্ডলীটা আছে সেটার নাম হলো তোমার প্রাইমারি কয়েল। আর এইখানে মানে আউটপুটে আমার যে কুণ্ডলীটা আছে সেটা হলো আমাদের সেকেন্ডারি কয়েল। নামগুলো একটু মাথায় রেখো। এখন যদি আমি বাংলা মিনিংগুলো লিখে দেই, প্রাইমারি কয়েলের বাংলা হবে হচ্ছে তোমার মুখ্য কুণ্ডলী,
আর সেকেন্ডারি কয়েল, এটার বাংলা হইল আমার গৌণ কুণ্ডলী। আচ্ছা, তো বেসিক্যালি এখানে তাহলে কি হবে, আমার এসি কারেন্ট হিসাবে আমার একটা ইনপুট যাবে, তারপরে আমি আউটপুটে গিয়ে আরেকটা ভোল্টেজ পাবো, সেটা দিয়ে আমাদের কাজ করতে হয়। এখন এখানে কিছু আবার রাশিমালা আছে, রাশিমালাটা আমরা একটু লিখি। মনে করি এই মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েলের আমার ভোল্টেজ হচ্ছে ভিপি, লিখে দেই। বিপি, এই পিটা আসছে হচ্ছে তোমার প্রাইমারি কয়েলের পি থেকে। তারপরে এই যে আমার যে কয়েল আছে না বা কুণ্ডলী, এই কুণ্ডলীতে কয়টা প্যাঁচ থাকবে সে সংখ্যাটাও আমাদের জানার প্রয়োজন পড়ে। তাহলে আমরা লিখতে পারি কুণ্ডলীর পাক সংখ্যা। কুণ্ডলীর পাক সংখ্যা আমাদের কত হবে, এনপি, আর এটাকে ইংলিশে বলে হচ্ছে তোমার নাম্বার অফ টার্নস। আবার এদিক দিয়ে যে আমার একটা তড়িৎ প্রবাহিত হবে না, সেই তড়িৎ প্রবাহের ভ্যালুটা ধরলাম আমি আইপি। ঠিক সেম ভাবে আমরা গৌণ কুণ্ডলীর ক্ষেত্রেও লিখে ফেলি। তো এই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমার কি হবে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হবে আমার ভিএস, সেকেন্ডারি কয়েলের এস থেকে আসছে। তারপরে কুণ্ডলীর পাক সংখ্যা আমরা লিখতে পারি এনএস, আর তড়িৎ প্রবাহ আমরা লিখতে পারবো হলো আইএস। কথা হলো এই আমার ভিপি এনপি আইপির সাথে ভিএস এনএস আইএস এর সম্পর্ক আমরা কিভাবে লিখতে পারি। এই জিনিসটা বোঝার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমার এই পুরো যে ট্রান্সফরমারটার ইনপুটের যে ক্ষমতা থাকে এবং আউটপুটের যে ক্ষমতা থাকে সেটা হলো আমাদের সেম। তাহলে আমরা লিখে ফেলি P input is equal to P output। তাহলে আমরা একটা সূত্র তো অলরেডি একবার লিখছি, আমরা সবাই জানিও P is equal to VI। এখন P ইনপুটে আমরা কোন VI-টা বসাবো, আমরা দেখতেই পাচ্ছি প্রাইমারি কয়েলেরটা। তাহলে আমরা লিখতে পারবো কি, VP IP is equal to VS IS। এখন এখান থেকে সবগুলা পি আর সবগুলা আই একদিকে রাখি, ভিএসটা যদি আমি এই সাইডে আনি তাহলে আমার দেখা যাচ্ছে ভিপি বাই ভিএস আর আইএস বাই আইপি। এখানে একটা বক্স করে দিই, এর মানে দাঁড়াচ্ছে যে আমার ভোল্টেজ আর যেই কারেন্টটা সেটা হলো পরস্পরের ব্যস্তানুপাতিক। এখন আমাদের এন এর সাথে সম্পর্কটা আমরা কিভাবে বের করতে পারি সেটা করার আগে আমার একটা জিনিস জানতে হবে যে এই নাম্বার অফ টার্নসের সাথে আমার ভোল্টেজের একটা সম্পর্ক আছে। সেটা হলো আমি যত কুণ্ডলী দিব বা আমি যত প্যাঁচ দিব তত আমার ভোল্টেজটা বেশি হবে। তাহলে আমরা এটা লিখতে পারি না যে ভি সমানুপাতিক এন, অবশ্যই লিখতে পারি। তাহলে এটাও আমরা লিখতে পারবো, তাহলে ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস। এখন এই দুইটা সূত্র যদি আমরা একসাথে করে দেই তাহলে আমাদের ফাইনাল যে সূত্রটা আসবে সেটা হবে ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে আমার ভিপি আর এনপিটা একই দিকে থাকবে,
আর আইএসটা আর আইপিটা আমার উল্টা হয়ে যাবে। তাহলে এটা হলো আমার ট্রান্সফরমারের ফাইনাল সূত্র। তো নেক্সট ক্লাসে আমরা এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করব, কারণ তোমাদের বোর্ডে এই চ্যাপ্টার থেকে যদি কোনো সৃজনশীল আসে সেটা শুধুমাত্র ট্রান্সফরমার থেকে কোশ্চেন দেয়, এবং এগুলো একদম পুরো পানির মতো সহজ। আমরা যখন দুই একটা প্রবলেম সলভ করব তখন দেখবা যে আরে ভাই এখান থেকে কোশ্চেন দিলে তো আমার 10 মার্ক একদম পুরোপুরি শিওর, একদম কথাটা সত্যি। তা তোমাদের এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে জাস্ট এই সূত্রটা তোমরা একটু মাথার মধ্যে রাখবা। তারপর আরেকটা জিনিস আছে, যে জিনিসটাও হয়তো তোমরা অলরেডি বুঝতে পারতেছো, সেটা হচ্ছে আমার যখন ভিপি থেকে ভিএসটা বড় হচ্ছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজটা বেশি হচ্ছে, তখন সেটা আমার স্টেপ আপ ট্রান্সফরমার মিন করে। আর যখন আমার উল্টা হচ্ছে, ভিপিটাই ভিএস থেকে বড় হচ্ছে বা ভিএস ছোট হচ্ছে, তখন সে ট্রান্সফরমারকে আমরা বলবো হলো স্টেপ ডাউন। এভাবে তোমার পরীক্ষার হলে দিয়ে দিতে পারে যে এটাকে আমরা স্টেপ আপ বলবো নাকি স্টেপ ডাউন বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো এ পর্যন্ত। তো যেটা বলছিলাম যে নেক্সট ক্লাসে আমরা কয়েকটা প্রবলেম দেখব, কয়েকটা এমসিকিউ, কয়েকটা সৃজনশীল, এরা দেখলেই আশা করি তোমরা একদম এই পুরার চ্যাপ্টারটা ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।